সংবিধানে নেই সংস্কার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে করতে হবে সংশোধন, দাবি সরকারি দলের, বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। বেচাকেনায় সীমা প্রত্যাহারের প্রভাব পড়েনি, পাম্প ও স্টেশনগুলোতে জ্বালানি নিরাপত্তায় যে কোনো মূল্যে বরাদ্দের আশ্বাস অর্থ উপদেষ্টার। দিনাজপুরের সাহাপাড়ায় আগামীকাল প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন, ব্যাপক প্রস্তুতি, অনেক প্রত্যাশায় স্থানীয়রা। উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরে মির্জা আব্বাস, সুস্থতার জন্য দোয়া চাইলেন পরিবারের সদস্যরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সবার আগে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের উদ্বেগের জবাবে সংসদে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের আদেশ কোনোভাবেই অধ্যাদেশ দিয়ে হতে পারে না, এটা জায়েজ নয়। সংবিধানে অস্তিত্ব না থাকার পরও বিরোধী দল সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রবিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। সেই পর্ব শেষ হতেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, গণভোটের পক্ষে 70% মানুষ রায় দিলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। এই সুযোগ আমরা পেতে চাই। গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সংবিধানে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তবে বিএনপি সরকার জাতীয় জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তবে এমন কোনো আইন সরকার করবে না যা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পুরো গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এর আগে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রশ্নে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারের মন্ত্রীরা। আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য, জনজীবনের জন্য আপনি চালু করেছেন, সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না, তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? আমরা ইতিমধ্যে কমিটি করেছি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। পরে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আগামী 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর আদেশ দেন স্পিকার। সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রিতে সীমা তুলে নেওয়া হলেও পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে এর প্রভাব নেই।
পাম্প থেকে বলা হচ্ছে তাদেরকে এখনও ডিপো থেকে রেশনিং পদ্ধতিতেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানে সরকারকে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। রিপোর্ট মামুন আব্দুল্লাহ। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি তেলের জন্য গাড়ির এই লম্বা সারি বেশ কদিন ধরেই। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে আজও পাম্প স্টেশনগুলোতে ভোর থেকেই ভিড় ভোক্তাদের, বলছেন যন্ত্রণার কথা। এই রমজান মাস, তার মধ্যে এখন ঈদের ছুটি, সবাই ফ্যামিলি নিয়ে বাড়িতে যাবে, এটা অমানবিক। আমাদের অনেক বড় হ্যাসেল হচ্ছে, সরকারের প্রতি কিছু করছে না। প্রতিদিন নিউজ আসছে যে তেল ঢুকছে কিন্তু তেল পাচ্ছি না আমরা। এই যে জ্যাম ঠেলতেছি, মালিকও বুঝতেছে না, রাস্তায়ও অনেক প্রবলেম। সার্জেন্ট ধরতেছে, সার্জেন্ট আবার বলতেছে যে গাড়ি সরাই দেন, আবার আউট সিরিয়াল। সমস্যা সমাধানে সরকারের চেষ্টার ধারাবাহিকতায় সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জানান, এই মুহূর্তে তেলের সংকট নেই, তুলে নেওয়া হয়েছে জ্বালানি তেল বেচাকেনার সীমাও। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রভাব এখনো পড়েনি ফিলিং স্টেশনগুলোতে। পাম্পগুলোতে এখনো তেল দেওয়া হচ্ছে আগের রেশনিং পদ্ধতিতেই। সরকার তো বলতেছে যে আজকে থেকে মানে যে যত চাবে তত পাবে, বাট এখন সেই 500 টাকা করে দিচ্ছে। তেল পর্যাপ্ত পরিমাণে পাইতেছি না ইসে থেকে, ডিপো থেকে পাইলে তারপর আমরা স্বাভাবিকভাবে দিতে পারবো। জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যাপ্ত তেল দেওয়ার জন্য, কিন্তু ডিপো থেকে আমাকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেল দিতেছে না। এই জন্য আমি সম্মানিত কাস্টমারদেরকে পর্যাপ্ত তেল দিতে পারতেছি না। তেলের সরবরাহ ঠিক রাখতে মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের দাবি সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এজন্য প্রয়োজনে IMF, বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। তিনি জানান, সরকার বিভিন্ন খাত থেকে কাট ছাঁট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহেরও উদ্যোগ নেবে। ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি বলেও দাবি অর্থ উপদেষ্টার। এটা একটা সংকট, কিন্তু সংকটকালীন মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সচেষ্ট আছি কিনা। আমরা সবগুলো সূত্র থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট আছি। এক, দ্বিতীয় হচ্ছে যে অর্থের সংস্থান করা, বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদেরকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে, এবং যাতে করে আরও বোঝা না বেড়ে যায়। এবং সেই জন্যেই আমরা অনেকগুলো সূত্র আছে, সহজেই নেওয়া যায়, কিন্তু তাতে সুদের হার বেশি এবং সময়কাল খুবই কম। সেটা তো জনগণের জন্য মঙ্গলকর হবে না। জনগণের জন্য মঙ্গলকর হবে যেখানে সুদের হার কম এবং সুদ পরিশোধের সময়সীমা অনেক বেশি। সেভাবেই কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে যা দরকার সরকার সব করবে বলেও জানান তিনি। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনের পর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী কথা বলেন। মন্ত্রীর দাবি, গত 15 থেকে 20 বছরের তুলনায় এই রমজানে ভোগ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল। জানান, রমজানের পর পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে, যেখানে থাকবেন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীজীবী মানুষ। রোজার পরে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব, এখানে আপনারাও থাকবেন, ব্যবসায়ীরাও থাকবেন, প্রশাসনের মানুষের সংযুক্তি থাকবে। দরকার হলে আমরা অন্য পেশাজীবীদের এটার সাথে সম্পৃক্ত করব। কেন পাইকারি আর খুচরা বাজারের ব্যবধানটা অগ্রহণযোগ্য, এটার ভিতরে রহস্যটা কি, এটা আমরা খুঁজে বের করব। আগামীকাল দিনাজপুর থেকে দেশের 53টি খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর কাহারোলে সাহাপাড়া খাল দিয়ে উদ্বোধন হবে এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় চাষিরা দেখছেন ফসলের উৎপাদন বৃদ্ধির স্বপ্ন। প্রতিনিধি সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্র নিয়ে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পলি পড়ে ভরাট হয়ে গেছে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল। পানি ধারণ ক্ষমতা না থাকায় স্বল্প খরচে সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। পাশাপাশি অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা। এমন বাস্তবতায় 12.2 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন করার জন্য আমরা খুবই খুশি আর কি। আমাদের মৌসুম ক্ষেত ফসল এগুলো আনার জন্য অনেক সুযোগ সুবিধা হতে পারে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য। যে আমরা যে সমস্যায় ছিলাম তার মারফতে হক আল্লাহর অশেষ মেহেরবানি যে তার মারফতে হলে আমাদের এই সেই সমস্যাটা জলবদ্ধতা আমাদের দূর হবে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে করা হচ্ছে স্লুইস গেট, কংক্রিটের ব্লক ঘেরা চলাচলের রাস্তা এবং ব্রিজ, যার ফলে এলাকাবাসীর জীবনমানের পরিবর্তন ঘটবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সুইচ গেট দিলে আমাদের উপকার হয়ে মানে পানিটা আটক থাকবে, তারপরে আমাদের ওই পাশে পানি নিতে সুবিধা পাবো, সেচ দিতে সুবিধা পাবো, ডাঙ্গা মাটি আমাদের বাড়ি ঘরের সমস্যা হবে না। অসুবিধা নদীটা যাওয়া যায় না, ওই পার ক্ষেত খেলা আনা যায় না, সুবিধা হবে আর কি। অতীতের মেগা দুর্নীতির বিষয় বিবেচনায় রেখে এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের দাবি পানি সম্পদ মন্ত্রীর। আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায় সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব, সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সহিত। দিনাজপুরে মোট খাল রয়েছে 67টি। এর মধ্যে প্রাথমিকভাবে 38টি খাল খনন ও পুনঃখননের তালিকা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার মোট পরিমাণ 311.41 কিলোমিটার। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এর আগে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রবিবার সকাল 11:37 সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিবিদকে। শুক্রবার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর, জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়ারও কথা জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ন্যাশনাল গার্লস গাইড অ্যাডভোকেসি ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী এগিয়ে গেলে জাতীয় এগিয়ে যায়। অনুষ্ঠানে নারী অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্ত বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, নাগরিকরা দীর্ঘদিন অধিকার বঞ্চিত থাকায় এখনও নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একমাত্র শিক্ষার মাধ্যমে একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও বেঁচে থাকলে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে টার্গেট করে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। গত সপ্তাহে ইরানের মিসাইল হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে। ইসরায়েল একথা নাকচ করলেও নতুন আলোচনার জন্ম দিয়েছে গত সপ্তাহের শেষে নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের ভিডিও, যেখানে তার হাতে 5টির বদলে 6টি আঙ্গুল শনাক্ত করে বলা হচ্ছে ভিডিওটি AI দিয়ে তৈরি করা। এ নিয়ে বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন? গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সংবাদ সম্মেলনের ভিডিও প্রকাশ্যে আসার পর তার মৃত্যুর গুঞ্জন আরও তীব্র হয়েছে, কারণ ভিডিওটিতে নেতানিয়াহুর হাতে 5টির পরিবর্তে দেখা গেছে 6টি আঙুল। এজন্য প্রশ্ন উঠেছে, ভিডিওটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি? আর এটি AI দিয়ে তৈরি হলে নেতানিয়াহু কোথায়? সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। জোরালো হয় মৃত্যুর গুঞ্জন। গত 28 ফেব্রুয়ারি ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা শুরুর পর প্রথমবারের মতো গত 12ই মার্চ বৃহস্পতিবার ভিডিও বিবৃতি আসে নেতানিয়াহুর। ওই ভিডিওটিতে 76 বছর বয়সী এই নেতার হাতের ওঠানামার সময় বেশ কয়েকবার 6টি আঙুল দেখা যায়। এজন্য অনেকের দৃঢ় বিশ্বাস AI প্রযুক্তির উপর নির্ভর করে ভিডিও সম্পাদনা বা এডিটিং করা হয়েছে, অর্থাৎ এটি তার আসল ভিডিও নয়। যদিও এমন দাবির সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি। নেতানিয়াহুর অনুপস্থিতির বিষয়টি শুধু ইসরায়েল বা ইরানের গণমাধ্যমের শিরোনাম হয়নি। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকর ক্যান্ডেস ওয়েন্সও প্রশ্ন তুলেছেন, নেতানিয়াহু কোথায়? ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিবি ডাক নামে সম্বোধন করেছেন ক্যান্ডেস, বলেছেন বিবি কোথায়? আর নেতানিয়াহুর দপ্তর কেন AI ভিডিও প্রকাশের পর মুছে দিয়েছে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছেন এই রাজনৈতিক ভাষ্যকার। এমন অবস্থায় নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও কোথায় আছেন সেই বিষয়টি খোলাসা করেনি তারা। গত সপ্তাহের হামলার পরও যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী জীবিত থাকে, তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলবে বলে হুঁশিয়ারি দেয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শিশু হত্যাকারী আখ্যায়িত করে নেতানিয়াহুকে হত্যা করতে পূর্ণ শক্তি ব্যবহারের হুমকিও দিয়েছে বিপ্লবী গার্ড। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে 2/3 আসন নিয়েছে যেন বড় বড় সংস্কার করার ক্ষেত্রে তারা বাধা দিতে পারে। এ সময় সরকারকে গণভোটের বিষয়ে তাদের ভূমিকা স্পষ্ট করার আহ্বান নাহিদ ইসলামের। সংস্কার বাস্তবায়ন না করলে সংসদ ও রাজপথে আন্দোলন অব্যাহত রাখবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান পরিবারের সদস্যরা। যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তাক্ত গণ অভ্যুত্থানের এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমন ভাবে যাতে 2/3 আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল, এবং কেন ভেটো দিয়েছিল, তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। এবার দেশের 42 জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ নতুন প্রশাসক নিয়োগের এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সরকারি এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন তারা। নিয়োগ পাওয়া প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এতদিন জেলা প্রশাসকরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই সুযোগে অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাঁকা বাসায় সার্বিক নিরাপত্তা সহ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। রিপোর্ট ফজলে রাব্বির। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা। আর এই সময়টাকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ ঠেকাতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়।
গত 5 মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছেন তারা যাচ্ছেন বাড়ি। নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যায় ট্রেন। আজকে পরিবেশ ভালোই দেখা যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা মনে হচ্ছে না কোথাও। এত আগে যাওয়ার কারণ এই তো মা বাপ বলতেছে আরো আগে, এত দেরি, এখন আসুস না। গ্রামে তো সবাই আছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার যারা সবাই আছে, ওখানে সবার সাথে একসাথে ঈদ করবো। মানে লাস্ট সময়ে জামজট হবে, যাত্রী যাওয়া একটা হয়রানি হবে, এজন্য আগেই ফ্যামিলি পাড়াই দিতেছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন ডিএমপি কমিশনার। জানান ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও আব্দুল্লাপুর বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে জোরদার। অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর ঝক্কর বাস চলাচল সহ নানা অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। বাসা ছাড়ার আগে দরজা জানালা বন্ধ রেখে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট মুক্ত করার ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। উৎসবের আবহে শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা। রোজার মধ্যে কিছুটা সীমিত আয়োজন হলেও মাস জুড়ে বইপ্রেমীদের পদচারণায় মুখর ছিল বইমেলা প্রাঙ্গণ। মেলা আয়োজক কমিটি জানায় এবারের মেলায় নতুন বই এসেছে 1771টি। বিক্রি হয়েছে প্রায় 18 কোটি টাকার বই। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। রমজানের আবহে কিছুটা কম ভিড়, তবুও শেষ দিনে বই প্রেমীদের উচ্ছ্বাসে পরিসমাপ্তি ঘটল অমর একুশে বইমেলার। স্টলগুলোতে বিকেল থেকেই পাঠকদের আনাগোনা বাড়ে। কেউ প্রিয় লেখকের বই খুঁজছেন, কেউ আবার নতুন নতুন বই কিনছেন সংগ্রহের জন্য। অনেকেই বললেন অন্যান্য বারের মতো অত বেশি পাঠক সমাগম না থাকায় মেলার আমেজ তেমন জমেনি। প্রতি বছরই আসা হয়, এবারও আসা হয়েছে বেশ কয়েকবার, বিশেষ করে আমার মেয়েকে নিয়ে এসেছে। যেহেতু রোজার মাস, তো পাশাপাশি ঈদের একটা কেনাকাটার সাথে বইয়ের কেনাকাটার ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেছে। আমি আসলে বই পড়তে ভালোবাসি, বই উপহার দিতে ভালোবাসি। বাংলা আমাদের একটা সংস্কৃতি, আমাদের একটা চাহিদা, আর বই আমাদের জ্ঞানের আলো ছড়ায়। 2024 এবং 25-এ আমার দুটোই কবিতার বই এসেছিল এবং সেগুলো মোটামুটি নতুন লেখক হিসেবে আমি সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। লেখক প্রকাশকরা বলছেন এবারের মেলায় স্টল ভাড়া দিতে না হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন। খরচ কম হওয়ায় পাঠকদেরও তুলনামূলক কম দামে বই দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বিক্রি কিছুটা কম বলে জানালেন বিক্রেতারা। বাংলা একাডেমি তো অবশ্যই যেহেতু স্টল ভাড়াটা ফ্রি করে দিয়েছে, সেক্ষেত্রে তারা আরেকটু ভালো অবস্থায় আছে। ডেকোরেশনের জন্য যদি আরেকটু সময় পাওয়া যেত, বা এখন এসে পাঠকরা বলছে যে মেলাকে আর 2-1 দিন বাড়ানো যায় না। এবার একদমই জমে এবং দেখেন ঘুরছে মানুষ, খালি হাতে চলে যাচ্ছে। আমাদের বইগুলো আসলে গবেষণাধর্মী বই, তো যার কারণে আমাদের বইগুলার ক্রেতারা একটা বিশেষ ক্রেতা আছে, তারা সবসময় আসেন। মেলাটা নিয়ে একটা দুদুল্যমানতা ছিল যে মেলাটা মাসব্যাপী হবে কি হবে না, 1 ফেব্রুয়ারিতে হলো না। এভাবে একটা মেলার একটা প্রভাব পড়লেও মেলাটা বেশ সুন্দর, পরিপাটি এবং ভালোভাবেই হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বই পড়ার সংস্কৃতি বিস্তারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। জেলা উপজেলায় ধীরে ধীরে গড়ে তোলা হবে আধুনিক লাইব্রেরি। আমরা বহুমাত্রিক এই দেশটাকে আমরা একটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এনে আমরা আমাদের দেশটাকে সমৃদ্ধ করতে চাই। সেখানে সংস্কৃতি মানুষের আত্মার কথা বলে, সংস্কৃতি জাতির দর্পণ। আমরা আমাদের সাংস্কৃতিক চিন্তাটা শুধুমাত্র গান বাজনা না, নানান দিক দিয়ে নিয়ে আমরা এটাকে কাজ করে যাব। নির্বাচনের কারণে কিছুটা দেরিতে ও রোজার মধ্যে হলেও 18 দিনের এই আয়োজনে নতুন বইয়ের ঘ্রাণ আর পাঠকের উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিল
এবারের অমর একুশে গ্রন্থমেলা। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর উত্তরা আজমপুর বেইলি কমপ্লেক্সে যাত্রা শুরু করলো আধুনিকতা আর দেশীয় ঐতিহ্যের মিশেলে এথনিক ফ্যাশন ব্র্যান্ড মিঙ্গেল। একই ছাদের নিচে একীভূত হয়েছে 4টি ভিন্নধর্মী ব্র্যান্ড। এটি শুধু একটি ফ্যাশন শোরুম নয়, বরং ক্রেতা লাইফস্টাইলকে নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি মাধ্যম। কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্য করতে মিঙ্গেল ইন স্টাইলের ফ্ল্যাগশিপ শোরুমটি সাজানো হয়েছে অত্যন্ত প্রিমিয়াম এবং লাক্সারিয়াস আঙ্গিকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশি ও বিদেশি কারিগরদের কাজের সমন্বয়ে তৈরি করা হচ্ছে ইউনিক ডিজাইনের পোশাক। রয়েছে 300-রও বেশি ডিজাইন। মান বজায় রেখে পণ্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানানো হয়। ঈদে পছন্দের কেনাকাটায় মিঙ্গেল দিচ্ছে একটি বিশেষ উপহার। প্রতিটি পোশাকেই থাকছে ফ্ল্যাট 30% ছাড়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, তথ্যের মৌলিক অধিকার, সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড, তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে রোডম্যাপ তৈরি করছে সরকার। রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ইফতার ও দোয়া মাহফিলে একথা জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর কাজ চলছে। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের পরিকল্পনার কথাও জানান জহিরুদ্দিন স্বপন। মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর জন্য একটা চিন্তা করছি। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন মানুষের যে চাহিদা, অবাধ তথ্য প্রাপ্তির যে তার অধিকার, সেই অধিকারকে যেন আমরা অ্যাড্রেস করতে পারি। ওয়েস্ট বোর্ড থাকা না থাকা অথবা এর বাস্তবায়ন হওয়া না হওয়ার সঙ্গে সংবাদপত্র এবং গণমাধ্যম জগতের মানুষেরই নানান রকম মর্যাদা, বেতন, কাঠামো, সম্মান, নিরাপত্তা ইত্যাদি প্রশ্ন জড়িত, এবং সেই সমস্ত প্রশ্ন আবার রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে তথ্য মন্ত্রণালয়। ফলে এরকম এলোমেলো হয়ে আছে। সঠিকভাবে এই জনসেবাটা দিতে গেলে পরে প্রথমেই সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সমস্যাগুলির সমাধান করার এখতিয়ারটা কার কার আছে অথবা কার কার থাকা উচিত, সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। আইনি জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে আবারও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন সাকিব আল হাসান। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই জাতীয় দলে ফেরার আশা প্রকাশ করেছেন সাকিব। দেশে সরকার পরিবর্তনের পর বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকই প্রথম জানিয়েছেন জাতীয় দলে সাকিবকে ফেরানোর উদ্যোগের কথা। সেজন্য সাকিবকে উকিলের মাধ্যমে মামলাগুলোর জামিন নেয়ার পরামর্শ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবিও সাকিবকে দল চাচ্ছে। এখন তাকে জাতীয় দলে ফিরতে হলে কিছু আইনি সমস্যার সমাধান করতে হবে। পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে সাকিবের খেলার কথা ছিল, কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলার জামিন এখনো হয়নি। মামলার কার্যক্রম দ্রুত শেষ হবে এমনটাই আশা করছেন সাকিব। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সাকিব নিজেই জানিয়েছেন তাকে দলে ফেরানোর বিষয়ে সরকার ও বিসিবি আন্তরিক আছে। তার বিরুদ্ধে মামলাগুলোতে জামিন হলে দেশে ফিরতে তার সমস্যা হবে না। আইনি জটিলতা যত দ্রুত নিরসন হবে তত তাড়াতাড়ি দেশে ফেরার আগ্রহের কথাও জানিয়েছেন সাকিব। সাকিব অবশ্য বলেছেন, মামলার বিষয়ে তার অভিজ্ঞতা নেই, তাই জামিন হতে কত সময় লাগতে পারে তা বলা কঠিন। তবে যেদিন জামিন হবে পরের দিনই দেশে ফেরার কথা বলছেন সাকিব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। সংবিধানে নেই সংস্কার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে করতে হবে সংশোধন, দাবি সরকারি দলের। বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। বেচাকেনায় সীমা প্রত্যাহারের প্রভাব পড়েনি, পাম্প ও স্টেশনগুলোতে জ্বালানি নিরাপত্তায় যে কোনো মূল্যে বরাদ্দের আশ্বাস অর্থ উপদেষ্টার। দিনাজপুরের সাহাপাড়ায় আগামীকাল প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন, ব্যাপক প্রস্তুতি, অনেক প্রত্যাশায় স্থানীয়রা। উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরে মির্জা আব্বাস, সুস্থতার জন্য দোয়া চাইলেন পরিবারের সদস্যরা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।